So I guess the board is pretty much clear, and I think that we will be starting the class in a while. Hello everyone, assalamu alaikum. সবাইকে আজকের ইংলিশ ক্লাসে স্বাগত। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শুরুতে ট্যাগ কোশ্চেন নিয়ে কিছু প্রশ্নের উত্তর আমরা দিব, তারপর হচ্ছে আমরা কি করব পরবর্তী টপিক যেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বা কমপ্লিশন অফ সেন্টেন্সে চলে যাব, যেটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, সো তার আগে হচ্ছে আমি অনুরোধ করব যে তোমরা সবাই যারা যারা এসেছো, তোমরা কে কোন ইনস্টিটিউশন থেকে এসেছো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমাকে। এবং তাছাড়াও হচ্ছে যখন আমরা ক্লাস চলাকালীন কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যেমন এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেই উত্তরগুলো হচ্ছে তোমরা আমাদেরকে কিসে দিবে, কমেন্ট সেকশনে হচ্ছে আমাদেরকে উত্তরগুলো দিবে। ঠিক আছে, সো আমরা কিছুক্ষণ পরই হচ্ছে ক্লাসটা শুরু করব। তো আমি আবার অনুরোধ করব তোমাদের যারা যারা ক্লোজ ফ্রেন্ড আছে, তোমাদের যে সার্কেল আছে যেখানে কমপ্লিটিং সেন্টেন্স রিলেটেড প্রবলেম ফেস করা হয়, ট্যাগ কোশ্চেন জাস্ট এক্সারসাইজ করানোর জন্য রিভিউ জাস্ট 4টা করে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব। ঠিক আছে, সো আমরা হচ্ছে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব যে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো কি, এক্সারসাইজ গুলো কি এবং ইমপ্লিকেশনস গুলো কি। ঠিক আছে, সো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমরা হচ্ছে মেইন স্ট্রিম ক্লাসে চলে যাব। অলরাইট, সো সবার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভিউ অফ ট্যাগ কোয়েশ্চেন। এখন আমি গত ক্লাসে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন পড়িয়েছিলাম, এই যে এখানে এখন গত ক্লাসের ইভ্যালুয়েশন বা রিভিউ করার জন্য এখানে 4টে ট্যাগ কোয়েশ্চেন আমি দিয়েছি। তো ক্লাসের শুরুতে তোমরা আমাকে আগে বলো কে কোন ইনস্টিটিউশন থেকে এসেছো, তারপর হচ্ছে তোমরা এই উত্তরগুলো জানাও, অর্থাৎ 1 2 3 4 এখানে 4টেতে কি কি উত্তর হবে সেই উত্তরগুলো তোমরা আমাকে জানাবে। তারপর আমি এটা মুছে দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সেসে মুভ করব। ঠিক আছে, সো আমি কিছুক্ষণ একটু অপেক্ষা করব, তোমাদের উত্তরের অপেক্ষায় আমি আছি বন্ধুরা। তোমরা যদি উত্তরে বেশি পার্টিসিপেট করো তাহলে কিন্তু ক্লাসটা কি হবে, বেশি ফ্রুটফুল হবে এবং কি হবে, বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে এবং আরো শিখতে পারবো। তো আমি অনুরোধ করব তোমরা আরো শেয়ার করবে এবং আরো তোমরা কমেন্ট সেকশনে পার্টিসিপেট করবে যেন আরো বেশি শিখতে পারো। ঠিক আছে, এখন বোর্ডটা দেখো, 4টা প্রশ্ন আছে, উত্তর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। তারপর হচ্ছে সেখান থেকে আমি চলে আসবো হচ্ছে মেইন পার্টে। অলরাইট, এখন দেখো এইখানে 4টা প্রশ্ন আছে। এখন প্রথম প্রশ্ন যেটা সলিউশনে চলে যায় সেটা হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল বিং, তাই না? ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ একটি সামাজিক জীব। এখন এখানে কি আছে, এম এ এন, এখানে কিন্তু এই ম্যান ইউজ করা আছে। সো এরপর কি আছে, ইজ আছে। সুতরাং আমরা ট্যাগ কোশ্চেনে কি করব, অ্যাফার্মেটিভের জন্য ট্যাগ কোশ্চেনে আমরা করব হচ্ছে নেগেটিভ ছিল, তাই না? সো এখানে আমরা নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে যেটা হবে সেটা হচ্ছে ইজন্ট হি। ঠিক আছে, এটা হবে ইজন্ট হি, পজিটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে, আর সেকেন্ডে হচ্ছে আমরা যেটা করলাম এটা হচ্ছে ম্যান আছে, ওই জন্য আমরা এখানে হিটা ইউজ করেছি। অলরাইট, এরপর দেখো বন্ধুরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ডটা ছিল নোবডি বিলিভস দ্য লায়ার। এখন তোমরা একটু মনে করে দেখো তো কি বলেছিলাম, নোবডি, নোবডি, এভরিবডি, সামবডি, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, সবগুলোর ক্ষেত্রে কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে দে, টি এইচ ই ওয়াই, দে। এখন বলো নোবডি বিলিভস আ লায়ার, এটা কি, এটা হচ্ছে একটা নেগেটিভ স্টেটমেন্ট। তো নেগেটিভ স্টেটমেন্টের ট্যাগ কোশ্চেন কি হয়, উল্টোটা। তার মানে কি, নেগেটিভ স্টেটমেন্ট বা বিপরীত বাক্যের জন্য অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে ডু দে। ঠিক আছে, নোবডি বিলিভস আ লায়ার, এটা হবে ডু দে। এখানে কি ইউজ করলাম, দে ইউজ করলাম। নোবডি, এভরিবডি, সামবডি, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান। ঠিক আছে, এখানে আমরা দে ইউজ করলাম। এরপর ডোন্ট ফরগেট মি, এটা কি ছিল, এটা ছিল একটা ইম্পারেটিভ। ইম্পারেটিভে আমরা কি ইউজ করতাম, ইম্পারেটিভে আমরা ইউজ করতাম হচ্ছে উইল ইউ। ঠিক আছে, সো এখানে আমরা হচ্ছে কি ইউজ করব, ডোন্ট ফরগেট মি কমা উইল ইউ। এটা হচ্ছে কেন, ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা যেহেতু উইল ইউ ইউজ করি ওই ক্ষেত্রে উইল ইউ। আর লাস্টেরটা এটা একটু ইম্পর্টেন্ট, রুমান as well as his friends were present। এখন দেখো as well as his যখন এভাবে আমরা একটা বাক্য জুড়ে দেই তখন কোন প্রোনাউন বা কোন নাউন অনুযায়ী আমরা এখানে ট্যাগ কোশ্চেন ইউজ করব বলো তো? একটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে রুমান as well as his friends, সবার আগে কে আছে, রুমান। রুমান কি সিঙ্গুলার না? অবশ্যই সিঙ্গুলার। সুতরাং কি হবে, সুতরাং যেটা হবে সেটা হচ্ছে wasn't he। ঠিক আছে, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে
wasn't he, এটা কিন্তু একটু কনফিউজিং। এইটার কারণ হচ্ছে আমি রুম্মান, এই যে সবার আগে যেটা আছে as well as এর আগে এইটা অনুযায়ী আমি লাস্টে ট্যাগ কোয়েশ্চেনটা ইউজ করব, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি রুম্মান as well as his friends যখন ইউজ করেছি তখন wasn't he দিয়েছি, কারণ এটা হবে as well as his এর আগে যেই সাবজেক্টটা এটা কে রুম্মান, রুম্মান কি সিঙ্গুলার, ওই জন্য হচ্ছে আমরা এখানে wasn't he টা ইউজ করেছি। বুঝতে পারছো? আই হোপ যে জিনিসটা একটু ক্লিয়ার আছে। জাস্ট এ মোমেন্ট, আমি একটু কমেন্ট সেকশনটা দেখি। আমি দেখতে পাচ্ছি হচ্ছে আব্দুল্লাহ নাফিস পার্টিসিপেট করছে, আমি দেখতে পাচ্ছি সাদ বিন সাইফুল মুভিদ পার্টিসিপেট করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আরো অনুরোধ করবো যে তোমরা আরো যারা যারা আছো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আরো বেশি করে পার্টিসিপেট করবা, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের কি ট্যাগ কোয়েশ্চেনের রিভিউ সেশন। তো চলে গেল এখানে হচ্ছে যদি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে থাকবে তার অনুযায়ী, মানে তার টেন্স অনুযায়ী এবং তার অনুযায়ী হচ্ছে লাস্টে ট্যাগ কোয়েশ্চেনটা হবে, ঠিক আছে? সো আমাদের এইটা গেল। তারপর আমাদের ছিল হচ্ছে ইম্পারেটিভ যখন হবে তখন আমরা ইউজ করব কি, তখন আমরা ইউজ করব হচ্ছে উইল ইউ। ওই জন্য আমরা এখানে লিখেছি ডোন্ট ফরগেট মি, পর ইউজ করেছি আমরা হচ্ছে উইল ইউ। অলরাইট, এরপর ছিল হচ্ছে উপরে নোবডি, এভরিবডি, সামবডি, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান। এই ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে দে, ওই জন্য আমরা এখানে ইউজ করেছি হচ্ছে ডু দে, ঠিক আছে? এরপর ফার্স্ট যেটা ছিল সেটা ছিল হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল বিং। ওইখানে নরমালি অ্যাফার্মেটিভের জন্য ট্যাগ কোয়েশ্চেন যেটা ইউজ করব নরমালি সেটা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে? ওই জন্য আমরা কিন্তু ওইখানে ওই জিনিসটাই করেছি। তো চলে আসি আজকে আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্স। অলরাইট, আমাদের আজকের সেকেন্ড পার্ট বা আজকের মেইন পার্ট যেটা, এটা হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্স। কিছু বেসিক রুলস দেখাবো এবং তারপর কি করব, তারপর হচ্ছে আমরা কমপ্লিশন অফ সেন্টেন্সের বেসিক অ্যাপ্লিকেশন গুলা দেখাবো। অলরাইট, সো চলে আসি আমরা মেইন পার্টে। এটা হচ্ছে কি কমপ্লিশন অফ সেন্টেন্স। ওকে, কমপ্লিশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের পার্ট। এখন আমরা হচ্ছে এটা নিয়ে কি করব, আলোচনা করব। সো আমাদের ট্যাগ কোশ্চেনের রিভিউ সেশন কিন্তু শেষ হয়ে গেল। আই হোপ ট্যাগ কোশ্চেন সম্পর্কে আর কারো তেমন কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমরা চাইলে বলতে পারো, আমরা হচ্ছে কি করব সেগুলো হচ্ছে ক্ল্যারিফাই করে দিব। অলরাইট, এখন চলে আসি আমরা মেইন পার্টে, এটা হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্স। সো কমপ্লিশন অফ সেন্টেন্সের রুলস গুলোতে চলে আসি আর দেরি না করে। সবার আগে এবং তার আগে আমি আবারও অনুরোধ করব বন্ধুরা, তোমরা যারা যারা আছো তোমরা কোন ইনস্টিটিউশন থেকে এসেছো তোমরা দয়া করে সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। তাহলে কি হবে, আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে আরো ভালো চিনবো এবং বন্ডিংটা আরো ভালো ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আমি আবার অনুরোধ করব যে এখন আমি এই যে কমপ্লিশন অফ সেন্টেন্সটা পড়াচ্ছি, ঠিক আছে? একজন প্রশ্ন করেছে যে ভাইয়া 4 নম্বরের এক্সপ্লেনেশনটা যদি দেন। আচ্ছা ভাইয়া, 4 নম্বরের এক্সপ্লেনেশন যেটা ছিল সেটা হচ্ছে যখন along with দ্বারা যুক্ত থাকবে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, তখন along with এর আগে যে থাকবে তার অনুযায়ী হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনটা হবে। ওই জন্য আমরা ওখানে প্লুরাল না ইউজ করে সিঙ্গুলার ইউজ করেছিলাম। অলরাইট, ঠিক আছে? আই হোপ তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আচ্ছা, এখন চলে আসি কমপ্লিশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে? সো তোমরা এই ক্লাসটা এখন শেয়ার করতে পারো যাদের কমপ্লিশন অফ সেন্টেন্স নিয়ে কোন রকমের প্রবলেম আছে, তোমরা সেগুলো আমাদেরকে বলতে পারো এবং আমরা হচ্ছে এক্সারসাইজ অনুযায়ী প্র্যাকটিক্যালি সেগুলো সলভ করব এবং বুঝবো। তো সবার আগে চলে যাই, সেটা হচ্ছে ওকে, অলরাইট, এখন হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্সের নাম্বার 1, এটা হচ্ছে এই স্ট্রাকচার টু টু অথবা হচ্ছে এনাফ টু। যেমন দেখো আমি বলি, এখন তোমরা আমাকে বলো, দেখো হি ইজ টু উইক। আমি এখানে একটা নরমাল খুবই সিম্পল একটা সেন্টেন্স লিখেছি, ঠিক আছে? লিখেছি হচ্ছে হি ইজ টু উইক। এখন তোমরা এটাকে কমপ্লিট করো তো। বন্ধুরা আমি আবারও বলছি, কমপ্লিশন অফ সেন্টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য সবসময় আসে। দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে রুল নাম্বার 1 যেটা, এটা হচ্ছে টু টু অথবা এনাফ টু যখন ইউজ করি তখন আমরা কি করি, ঠিক আছে? এখন একটু খেয়াল করি, দেখো এই যে হি ইজ টু উইক, এরপর আমরা কি করলাম, এরপর আমরা হচ্ছে ড্যাশ ইউজ করলাম। এখন আমরা তোমাকে বলো যে এইখানে কি হবে। সো আমরা যদি একটু ভেবে দেখি তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কমপ্লিশন অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন এইরকম একটা স্ট্রাকচার থাকে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সিম্পল সেন্টেন্স ফর্ম করব। কি ফর্ম করব? আমরা যাই করি আমরা হচ্ছে এখানে একটা সিম্পল সেন্টেন্স ফর্ম করব, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি
আব্দুল্লাহ নাফিস আনসার দিয়েছে টু ওয়াক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আরো অনুরোধ করবো আপনারা যারা যারা আছেন কমেন্ট সেকশনে পার্টিসিপেট করুন, তাহলে আমরা কিন্তু আরো ইন্টারঅ্যাক্টিভ ভাবে জিনিসটা শিখতে পারবো। সো তোমার প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে ভাই, এটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এখানে বেসিক্যালি স্ট্রাকচারটা হচ্ছে 2 + 2 অথবা এনাফ +2, ঠিক আছে। 2 এখানে মধ্যে কিছু থাকে, তারপর 2 ইউজ করা হয়। হি ইজ টু উইক টু ওয়াক, এটার বাংলা কি? বাংলা হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, ঠিক আছে। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার হবে সিম্পল। এইটা আমরা খালি মনে রাখবো। বন্ধুরা তোমরা যারা যারা আছো তোমরা আমাকে দেখি তো আরো অল্টারনেটিভ অ্যান্সার দাও তো। আমি তো লিখলাম টু ওয়াক, তোমরা আমাকে বলো যে ভাইয়া স্ট্রাকচার সিম্পল রেখে আর কি কি অ্যান্সার এখানে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ধরে নাও আমি হচ্ছে তোমাদের জন্য এটা মুছে দিলাম, আমার এখানে কিছু থাকবে না। তোমরা আমাকে বলো যে এখানে টু ওয়াকের জায়গায় আর কি কি ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তোমরা আমাকে বলো যে হি ইজ টু উইক, তারপর হচ্ছে আমি ড্যাশ দিলাম। এখন তোমরা আমাকে বলো এখানে টু ওয়াকের জায়গায় আর কি কি ইউজ করা যেতে পারে। অলরাইট, এখন দেখো একটা জিনিস দেখো, এইখানে যে জিনিসটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এটা হবে একটা কি সিম্পল সেন্টেন্স। আরেকটা যে জিনিসটা ফ্যাক্ট সেটা হবে হচ্ছে এইখানে যখন আমাদের এই যে টু যেটা, এটা সবসময় কোনো একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বের আগে বসবে। যেমন এখানে দেখি উইক, উইক কি? উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? সুতরাং যখনই আমরা টু ইউজ করব, এগুলা কখন ইউজ হয়? এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে ইউজ হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে যেমন আমরা দেখতে পারি উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, উইকের আগে হচ্ছে কি ইউজ করা হয়েছে? উইকের আগে ইউজ করা হয়েছে হচ্ছে টু, ঠিক আছে। সে এতটাই দুর্বল যে সে হচ্ছে হাঁটতে পারে না। অলরাইট, সো এইটা হচ্ছে আমাদের গেল হি ইজ টু উইক টু ওয়াক। তোমরা এটাও লিখতে পারো যে হি ইজ টু উইক টু স্ট্রাগল, ঠিক আছে। তোমরা এখানে দুইটা টু এর স্ট্রাকচার অনুযায়ী বাকিগুলা যেভাবেই হোক তোমাদের মতো করে রিপ্লেস করতে পারো। অলরাইট, সো হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু স্ট্রাগল, দুইটাই কিন্তু হয়, ঠিক আছে। এখন দেখো তোমাদেরকে আমি এনাফ টু দিয়ে স্ট্রাকচারটা দেখাই। আচ্ছা, এখন এনাফ দিয়ে দেখাই। এখন তোমরা আমাকে বলো যে রাজু ইজ স্ট্রং এনাফ, এইখানে কি কি হতে পারে? তোমরা দেখো তো আমাকে এখানে কি কি অল্টারনেটিভ অ্যান্সার থাকতে পারে। রাজু ইজ স্ট্রং এনাফ, ঠিক আছে। কি বললাম? রাজু ইজ স্ট্রং এনাফ। এখন বলো এই যে এনাফ +2 এটাও কিন্তু ইউজ করা হয়েছে। স্ট্রাকচার হবে হচ্ছে সিম্পল। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে হচ্ছে সিম্পল। এখন তোমরা আমাকে বলো যে রাজু ইজ স্ট্রং এনাফ, এখন এইটার পরে ব্যাংকে কি হবে তোমরা আমাকে বলো। এই যে এখানে কিন্তু অনেক রকমের অ্যান্সারই হবে, সিম্পল সেন্টেন্স হলেই হবে, এনাফ +2 এই বেসিকটা ফর্ম করলেই হবে। এখন তোমরা আমাকে বলো যে এইখানে তোমরা এটা কিভাবে সলভ করবা। রাজু ইজ স্ট্রং এনাফ ড্যাশ, কি লিখবা তোমরা আমাকে দেখি কমেন্ট সেকশনে জানো, আমি কমেন্ট সেকশন থেকে উত্তর পড়ছি। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছে হি ইজ টু উইক টু স্পিক, ঠিক আছে। হি ইজ টু উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, না হি ইজ টু উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক এটা কিন্তু ইউজ করি না আমরা, ঠিক আছে। সো ইউজুয়ালি আমরা কনভেনশনালি এটা ইউজ করি। এরপর রাজু ইজ স্ট্রং এনাফ, এখানে কি হবে? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে রাজু ইজ স্ট্রং এনাফ টু লিফট ওয়েট। সাপোজ এরকম কিছু একটা লাইন লিখলা, ঠিক আছে। রাজু ইজ স্ট্রং এনাফ টু লিফট হেভি ওয়েটস, ঠিক আছে। রাজু ইজ স্ট্রং এনাফ টু লিফট হেভি ওয়েটস, সে হচ্ছে যথেষ্ট শক্তিশালী কিসের জন্য? ভারী জিনিস আলগানোর জন্য। সুতরাং আমরা বললাম রাজু ইজ স্ট্রং এনাফ টু লিফট হেভি ওয়েটস। অলরাইট, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন লিখেছে রাজু ইজ স্ট্রং এনাফ টু স্পিক, অবশ্যই হবে। তোমরা আমাকে বলো এখানে আর কি কি উত্তর হতে পারে। আমি তো এখানে আমার মতো করে একটা উত্তর দিলাম, এখন তোমরা আমাকে বলো দেখি যে এইখানে আমার উত্তর বাদে আর কি কি উত্তর হতে পারে। আসমা খাতুন উত্তর দিয়েছে হচ্ছে রাজু ইজ স্ট্রং এনাফ টু স্পিক, হবে, কোনো সমস্যা নাই, স্ট্রাকচার ফলো করেছে, মোটামুটি একটা মিনিং দাঁড়ায়। তোমরা আমাকে বলো তো এখানে আর কি হতে পারে। আমি দেখতে পাচ্ছি মাহিন সামাদ সাইফ কমেন্ট করেছে টু ক্যারি ইট, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তোমার উত্তর সঠিক। আমি আরো অনুরোধ করবো যারা যারা পার্টিসিপেট করছি, এই যে রাজু ইজ স্ট্রং এনাফ ড্যাশ এখানে কি হতে পারে এটা আমরা ফিল আপ করে হচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবো যে এইখানে আমরা কি ইউজ করতে পারি, ঠিক আছে। সো দেখি আমি দেখতে পাচ্ছি মাহিন সামাদ সাইফ আরো কমেন্ট করেছে টু ক্যারি ইট, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আরো অনুরোধ করবো যেন আমরা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হই, তাহলে আমরা আরো শিখতে পারবো। অলরাইট, সো আমাদের হচ্ছে 2 + 2 এবং এনাফ +2 এর কাহিনীটা কিন্তু গেল, ঠিক আছে।
তার মানে হচ্ছে টু বসবে কখন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে, যেমন ওই ক্ষেত্রে ছিল হ্যাভি, ঠিক আছে। এই ক্ষেত্রে যেমন এটা হচ্ছে কি স্ট্রং এনাফ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এনাফ, যেটা এনাফ এর আগে কি, এনাফ এর আগে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। রাজু ইজ স্ট্রং এনাফ, হি ইজ ফার্ম এনাফ, হি ইজ বোল্ড এনাফ। তার মানে হচ্ছে টু ডাবল ও টু, টু এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, আর এনাফ এর আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে। আমি আবারও বলছি, টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, আর এনাফ এর আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, ঠিক আছে। আচ্ছা, আই হোপ লেসনগুলো মোটামুটি বুঝে যাচ্ছে, না বুঝে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং বলবে। সো এখন আমরা নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে দেখো, ওকে। সো আমরা হচ্ছে এখন বেসিক্যালি বুঝে গেলাম যেটা হচ্ছে টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, এনাফ এর আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। এবার একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হবে, বাকিটা কেমনে হবে আমরা বুঝে গেছি। 2+2, তারপর আরেকটা হয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এনাফ প্লাস 2। অলরাইট, সো আই গেস ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট রুল, এরপর হচ্ছে সো দ্যাট। সেকেন্ড অফ অল, সেকেন্ড রুল, এটা হচ্ছে আমরা সো দ্যাট দিয়ে এখন দেখাবো যে সো দ্যাট এর ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলো বা রুলগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। অলরাইট, এখন আমরা দেখবো হচ্ছে সো দ্যাট এর ক্ষেত্রে। সো চলে আসি আমরা সো দ্যাট। এখন আমরা দেখবো হচ্ছে কি সো দ্যাট, এই ক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লিশন অফ সেন্টেন্স করব। আমরা একটু খেয়াল করি, সো দ্যাট এর ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে হচ্ছে কি কমপ্লেক্স। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে সো দ্যাট কখন ইউজ করি। সো দ্যাট ইউজ করি হচ্ছে কোনো একটা রিজন বুঝাইতে, ঠিক আছে। সো দ্যাট ইউজ করি হচ্ছে কোনো একটা রিজন বুঝাইতে। আমি তোমাদেরকে এখন জিনিসটা বুঝাচ্ছি, সেটা হচ্ছে তোমরা বলো তো, দেখো হি স্টাডিজ হার্ড সো দ্যাট ড্যাশ। দেখি তো এখানে তোমরা কি কি লিখতে পারো। এখানে কিন্তু শুধুমাত্র একটা উত্তর না, এখানে অনেক রকমের উত্তরই কিন্তু তোমরা চাইলে দিতে পারো। তোমাদের ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ কিন্তু এখানেই হবে। দেখো হি স্টাডিজ হার্ড সো দ্যাট ড্যাশ, এটার উত্তর দেখি তোমরা কয়জন এখন এখানে দিতে পারো। যত বিভিন্ন রকমের উত্তর আসবে তত কিন্তু বেটার, কারণ আমরা চেষ্টা করব কত ভ্যারাইটি রকমের উত্তর আমরা এখানে হচ্ছে দিতে পারি। অলরাইট, সো দেখো ব্যাপারটা হচ্ছে সো দ্যাট, এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে, সো দ্যাট এর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার যেটা, এটা হবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। সো আমরা এখানে বুঝতে পারছি যে কি, সেটা হচ্ছে যখন সো দ্যাট ইউজ করব তখন একটা কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম হবে এবং তখন কি হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং থাকবে একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি যে দেখো হি ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট, ঠিক আছে। হি ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট, এখন এটাও কিন্তু হবে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেইন ডিস্টিংশন মার্কস, ঠিক আছে। ধরো আমি লিখলাম হি ক্যান গেইন গুড মার্কস। দেখো হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেইন গুড মার্কস। অলরাইট, আমি দেখতে পাচ্ছি হি ক্যান স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন এক্সামিনেশন। মাহিদ সামান সাইফ, অসংখ্য ধন্যবাদ। আসমা খাতুন লিখেছে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস, ঠিক আছে। অজয় ঘোষ লিখেছে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান মেক হিজ ড্রিম ট্রু। না, হি ক্যান মেক হিজ ড্রিম কাম ট্রু হলে জিনিসটা বেটার হতো এবং বেশি মানানসই হতো। সো দুটোই হবে, সমস্যা নেই। সো আমরা বুঝে গেলাম যে সো দ্যাট এর ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করব এবং আরেকটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে আমরা কি করব, হি স্টাডিজ হার্ড সো দ্যাট এর পর আমরা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খেয়াল করছো, এই যে হি স্টাডিজ হার্ড সো দ্যাট, এটা পুরোটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। আর হি ক্যান গেইন গুড মার্কস, এটা কিন্তু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টাইপ হয়ে গেল, যেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। সো আমি আরো অনুরোধ করব যে তোমরা কমেন্ট সেকশনে আমাকে আরো উত্তর দিয়ে জানাবে যে ওইখানে আর কি কি অল্টারনেটিভ হতে পারতো বা আর কি কি এক্সেপশন এখানে থাকতে পারে, ঠিক আছে। দেখো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই তোমাদের জন্য।
আচ্ছা এখন দেখো তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেট ফার্স্ট পজিশন ইন মেডিকেল অ্যাডমিশন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপু সঠিক উত্তরের জন্য। যদি আমি এইটা দেই যে এখন তোমরা আমাকে বলো তো এটা কি হবে? হি সেভড মানি সো দ্যাট, এখন এই ক্ষেত্রে কি হবে তোমরা বলো তো দেখি। হি সেভড মানি সো দ্যাট ড্যাশ। এখন এখানেও কিন্তু বিভিন্ন রকমের রুলস তোমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের অ্যাপ্লাই করতে পারো চাইলে। এখন তোমরা আমাকে বুঝাও এবং বলো যে হি সেভড মানি সো দ্যাট এই ক্ষেত্রে কি হবে। তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা কমেন্ট সেকশনে দেখি কত রকমের উত্তর এখানে দিতে পারো। যে হি সেভড মানি সো দ্যাট ড্যাশ, এখন এখানে কি হবে তোমরা আমাকে বলো। অলরাইট, আচ্ছা এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে হি সেভড মানি সো দ্যাট এই ক্ষেত্রে কি হবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে হি সেভড মানি সো দ্যাট এখানে কি লিখবো? এখানে হচ্ছে আমরা একটা রিজন টাইপ কিছু একটা এক্সপ্রেস করছি, তাই না? সো এখানে আমরা কি দিতে পারি? এখানে কিন্তু আমরা অনেক কিছু দিতে পারি, যে হি সেভড মানি সো দ্যাট হি কুড বাই আ কার, ঠিক আছে? হি সেভড মানি সো দ্যাট হি কুড বিল্ড আ ম্যানশন, হি সেভড মানি সো দ্যাট হি কুড স্টার্ট আ বিজনেস। আমরা কিন্তু এখানে অনেক রকমের অ্যানসারই দিতে পারি। বেসিক্যালি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমাদের ফলো করলেই হবে। কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমাদের ফলো করলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। অলরাইট, সো বেসিক্যালি হি সেভড মানি সো দ্যাট he can buy a car in future হবে, he saved money so that he could build a mansion, অনেকগুলো কিন্তু এখানে হবে। কমপ্লেক্স সেন্টেন্স এই বেসিকটা আমাদের ফলো করলে কিন্তু বাকি জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা অলরাইট, নেক্সট পার্টে যাই। ওকে, সো এখন হচ্ছে নেক্সট পার্ট, সেটা হচ্ছে হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, so that he can buy a car in future, he saved money so that he could buy books। সবগুলো কিন্তু এখানে আমাদের অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ফর্ম করবে, ঠিক আছে? রেসিপ্রোকালে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স আমরা যেটা ইউজ করি আমরা কিন্তু এখানে দুইটাই ইউজ করতে পারবো। আচ্ছা এখন চলে আসি আমরা হচ্ছে নেক্সট পার্টে, সেটা হচ্ছে providing that in order। দেখো provided that কখন দেই আমরা বলো তো? provided that এইটা আমরা কিন্তু তখনই দেই যখন হচ্ছে আমরা একটা শর্ত সাপেক্ষ বলি বা কোনো একটা শর্ত দেই। আমরা দেখতে পাচ্ছি সামুরা নুমান ইমা কমেন্ট করেছে he saved money so that he could fulfill his dream, ঠিক আছে? so that he can prosper in life, he can buy a car in future, সবগুলাই হচ্ছে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের উত্তরের জন্য। এখন দেখো provided that এটা কিন্তু আমরা অনেক কমন একটা টার্ম, এটা কিন্তু আমরা অনেকেই হচ্ছে ইউজ করি, তাই না? provided that এটা হচ্ছে এখন আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, এখন হচ্ছে আমরা এইটা দেখব। সো provided that এই জিনিসটা কখন ইউজ করা হয়? দেখো provided that এর ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সেম জিনিস, এই ক্ষেত্রে একটা কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করব। তোমাদেরকে আমি एग्जांपल দিই তাহলে বুঝে যাবা। এটা দেখো তোমরা এখন এইটা বলো, he will shine in life provided that। এখন দেখো তো এখানে কি হবে? ড্যাশ, he will shine in life provided that ড্যাশ। দেখো তোমরা এখন আমাকে বলবা কমেন্ট সেকশনে যে he will shine in life provided that ড্যাশ। এখানে আমি কিছু লিখি নাই, এখন তোমরা বলো যে এইটার উত্তর কি হবে, ঠিক আছে? যত ভ্যারাইটির উত্তর আমরা দিতে পারবো তত কিন্তু আমাদের বেনিফিট, তত আমরা শিখতে পারছি। সো একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ফলো করবে, ঠিক আছে? এবং এখানে হচ্ছে একটা রিজন দিবে। সো দেখো হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, এখানে একটা কন্ডিশন থাকবে, একটা শর্ত সাপেক্ষ। এটা কি? কন্ডিশন অথবা শর্ত, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ড্যাশ, কন্ডিশন লেখা আছে। এখন এই ক্ষেত্রে কি হবে? দেখো এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন, যে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ড্যাশ, এখন এখানে কি হবে? এখন এখানে কিন্তু অনেক রকমের উত্তরই হইতে পারে। সো কমেন্ট সেকশনে তোমরা লিখে আমাকে জানিয়ে দাও, সেখান থেকে আমি পড়ে হচ্ছে উত্তরগুলো বলছি। আমাদের যে এখানে প্রশ্ন আছে সেটা হচ্ছে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ড্যাশ, এটা হচ্ছে একটা কন্ডিশন হবে। এখন তোমরা আমাকে বলো যে কন্ডিশনটা এখানে তোমরা কি লিখতে চাও, এখানে তোমাদের এই অ্যানসারটা কি হবে? হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট ড্যাশ, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো যে এখানে উত্তরটা
কি হবে? আচ্ছা, প্রোভাইডেড দ্যাট হি স্টাডিজ হার্ড, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। অসংখ্য ধন্যবাদ ভাই মাহিন সামাদ সাইফ। আমি আরো অনুরোধ করবো যেন আমরা আরো কমেন্ট সেকশনে পার্টিসিপেট করার চেষ্টা করি, কারণ কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু আমরা পার্টিসিপেট না করলে জিনিসটা শিখতে পারবো না, ঠিক আছে? এটা আমরা কিন্তু পার্টিসিপেট করেই বিভিন্ন রকম ইনসাইট বা বিভিন্ন রকম সাজেশন সলিউশন সবই পাবো। পার্টিসিপেট না করলে কিন্তু কখনো আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারবো না, বোর্ডে কিন্তু নাম্বারগুলো আমরা হারিয়ে আসবো, ঠিক আছে? সো হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড বা প্রোভাইডেড দ্যাট হি স্ট্রাগলস হার্ড, সবগুলোই কিন্তু হবে, ঠিক আছে? হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস অথবা স্ট্রাগলস হার্ড। কি লিখলাম? হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস অথবা স্ট্রাগলস হার্ড। ইউজুয়ালি এটা হচ্ছে আমরা কি করলাম, প্রেজেন্ট টেন্সে কিন্তু দিলাম, ঠিক আছে? আমরা ইউজুয়ালি এটা কি করি, প্রেজেন্ট টেন্সে দেই। প্রোভাইডেড দ্যাটের পর আমরা হচ্ছে যে রিজনটা দেই, ওটা সচরাচর হচ্ছে আমরা কনভেনশনালি প্রেজেন্ট টেন্সে দেই। যেমন হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড অথবা হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি স্ট্রাগলস হার্ড, ঠিক আছে? এটা আমরা দিতে পারি। আবার কি দিতে পারি, আরেকটা হচ্ছে ধরো দ্য প্লেন উইল টেক অফ প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, আই মাস্ট এগ্রি টু গো টু providing that my expenses are paid, we will start our program if circumstances favor us, ঠিক আছে? আরেকটা হচ্ছে provided that এর আরেকটা অল্টারনেটিভ, এটা হচ্ছে if, ঠিক আছে? দুটাই কিন্তু শর্ত। provided that মানেও যেমন শর্ত, তেমনি if মানেও কিন্তু শর্ত। এটাকে আমরা বলি হচ্ছে কি কন্ডিশনাল, তাই না? কন্ডিশনাল একটা ব্যাপার, মানে শর্ত প্রযোজ্য। সো I will go there if it does not rain. He will go there if this happens. বলি না আমরা যে I will go to play football if he comes. I will go to work for this team if that manager is there. এরকম শর্ত দেই না আমরা যে আমি এই কাজটা করব যদি আপনি এটা করেন। যদি provided that if, এটা হচ্ছে কি বলে বাংলায়? বাংলায় বলে হচ্ছে যদি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে এগুলো হচ্ছে কন্ডিশনাল। এখানে হচ্ছে আমরা ইউজুয়ালি কনভেনশনালি প্রেজেন্ট টেন্সে দেই, মাঝে মাঝে পাস্টও হতে পারে, ঠিক আছে? সো আমরা এখানে একটু খেয়াল রাখবো। আচ্ছা, অলরাইট, গেল। সো বেসিক্যালি প্রোভাইডেড দ্যাট দিয়ে কিন্তু কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকেও বললাম। এটা হচ্ছে শর্ত সাপেক্ষ হিসাবে আমরা বলবো যে এই কাজটা আমি করব যদি এইটা হয়, আমি ওইখানে যাব যদি সে যায়। প্রোভাইডেড দ্যাট ইফ I will do this work provided that she does this, I will go there provided that it does not rain, ঠিক আছে? They will play provided that weather is good, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি মাহিন সামাদ সাহেব দিয়েছে ওয়ার্কস হার্ড। আমি আরো অনুরোধ করবো ভাইয়া এবং আপুরা, কমেন্ট সেকশনে তোমরা পার্টিসিপেট করে তোমাদের উত্তরগুলো আমাদেরকে জানাও, কারণ এখানে উত্তরের কিন্তু অভাব নেই এবং সবগুলো উত্তর যদি আমি লিখে শেষ করি তাহলে কিন্তু আমাদের একটা রুল পড়াতে পুরো ক্লাস যাবে, কারণ এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অনেক বড় একটা টপিক। সো আমি অনুরোধ করবো যেন তোমরা সবাই কমেন্ট করে কোঅপারেট করো এবং আমরা হচ্ছে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, আরো অনেক উত্তর নিয়ে আসতে পারি। অলরাইট, এখন দেখো আরেকটা যাই, সেটা হচ্ছে লেস্ট অথবা শুড, ঠিক আছে? লেস্ট অথবা ইন কেস। এখন তোমরা আমাকে বলো যে লেস্ট অথবা ইন কেসের ক্ষেত্রে কি হয়? এটা কিন্তু খুবই কমন, ঠিক আছে? দেখো আমি আগে লিখি, রান ফাস্ট লেস ড্যাশ, রান ফাস্টার লেস ড্যাশ। ধরো রান ফাস্টার মানে আরো দ্রুত দৌড়াও, লেস ড্যাশ। এখন তোমরা আমাকে বলো যে প্রোভাইডেড দ্যাট থাকলে ইফ ধরে নিলে ইজি হয়। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এটাই বলছিলাম, সেটা হচ্ছে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে প্রযোজ্য, সেটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট অথবা ইফ, ঠিক আছে? এখন নেক্সট প্রশ্ন, রান ফাস্টার লেস্ট, ঠিক আছে? রান ফাস্টার লেস্ট। এখন এখানে ড্যাশ, এখানে কি হবে? এটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবা যে লেস্ট যখন আমরা ইউজ করি তখন আমরা কিভাবে জিনিসটা ইউজ করি, মানে কিভাবে আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা করি। আচ্ছা, আমি একটু হিন্ট দিয়ে দেই। যখন আমরা লেস্ট ইউজ করি আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কি করি? শুড ইউজ করি, ঠিক আছে? আমরা এটা একটু খেয়াল রাখবো, একটু মনে রাখার চেষ্টা করব। যখন আমরা লেস্ট ইউজ করব তখন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? শুড চলে আসবে, ঠিক আছে? লেস্ট ইউজ করলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে শুড চলে আসবে, এটা একদম মনে রাখো। সো রান ফাস্ট লেস্ট ইউ শুড, তারপর আসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি বললাম? তারপর আসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস, তুমি যাই বলো। রান ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ঠিক আছে? রান ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। সো স্ট্রাকচারটা কি দাঁড়ালো? যখন আমরা লেস্ট ইউজ করব তখন কি করব? শুড ইউজ করব এবং তারপর কি করব? ভার্বের বেস ফর্মটা ইউজ করব, ঠিক আছে? লেস যখন আমরা ইউজ করব তখন অটোমেটিক্যালি কমপ্লিমেন্টারি হিসেবে কি আসবে? শুড আসবে এবং তারপর কি আসবে? তারপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই ভার্বের বেস ফর্মটা, ঠিক আছে? সো আই হোপ যে জিনিসটা বুঝা গেছে।
রান ফরওয়ার্ড লেস্ট ইউ শুড উইন, না রান ফাস্টার লেস্ট ইউ শুড উইন দ্য রেস, ভাই এটা কিন্তু হবে না, কারণ আমি বলছি যে তুমি রান মানে তুমি আরো দ্রুত দৌড়াও, না হলে তুমি ট্রেনটা মিস করবে, ঠিক আছে, তুমি আরো দ্রুত দৌড়াও, না হলে তুমি রেসটা জিতবে না। তুমি এটা লিখতে পারো যে রান ফাস্টার লেস্ট ইউ শুড লুজ দ্য রেস, ঠিক আছে, এইটা লিখতে পারো, উইন হবে না এখানে, ঠিক আছে। আমি আবারও বলছি, রান ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ইউ শুড লুজ দ্য রেস, এইটা ইউজ করা যাবে, ঠিক আছে, কিন্তু উইন কিন্তু এই ক্ষেত্রে মিনিং ওয়াইজ কিন্তু মানাবে না, ঠিক আছে। আমি দেখো তোমাদের জন্য আবার লিখছি, রান ফাস্টার লিস্ট ইউ শুড, তারপর কি বললাম, ভার্বের বেস ফর্ম, অথবা কি বললাম, আমি বললাম হচ্ছে V1, সো এখানে যেটা হবে সেটা হচ্ছে রান ফাস্টার লিস্ট ইউ শুড, সরি ফেল না, এটা হচ্ছে রান ফাস্টার লেস্ট ইউ শুড লুজ দ্য রেস, এখানে লুজ কি, এটা হচ্ছে ভার্বের বেসিক ফর্ম বা V1 অথবা একদম বেস ফর্ম ভার্বের, ঠিক আছে। সো দেখো রান ফাস্টার লেস্ট ইউ শুড লুজ দ্য রেস, ঠিক আছে। সো আমরা লেস্ট ইউজ করলে কি করব, লেস্ট ইউজ করলে হচ্ছে আমরা শুড ইউজ করব, এবং শুডের পর কি করব, শুডের পর হচ্ছে আমরা ভার্বের একদম বেস ফর্ম বা ভার্বের একদম বেসিক ফর্মটা আনবো, বা V1 যেটাকে বলি, কি বলি, এটাকে বলি হচ্ছে V1, ঠিক আছে। সো এটা আমরা খেয়াল করব, যখন আমরা শুড দিব তখন হচ্ছে আমরা V1 টা ইউজ করব। এখন তোমরা আমাকে বলো তো এরকম কি হতে পারে, আরো হতে পারে হচ্ছে রাইট ফাস্টার লেস্ট ইউ শুড মিস দি ডেডলাইন, ঠিক আছে, অথবা অ্যাপ্লাই সুন লেস্ট ইউ শুড মিস দ্য ডেডলাইন। সো আমরা হচ্ছে শুডের পর কি করব, শুডের পর হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব। আচ্ছা, সো আই হোপ যে আমরা যখন লেস্ট ইউজ করি তারপর শুড ইউজ করব, এবং আর কি করব, আর হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা V1 টা ইউজ করব। এখন তোমরা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এই এখানে আর কি কি এক্সাম্পল হতে পারে বা এক্সাম্পল হলে কিভাবে ওগুলা সলভ করবা সেগুলোর অ্যানসার তোমরা নিজেরাই পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি নেক্সট পার্টে। এটা তো গেল, প্রোভাইডেড দ্যাট হয়ে গেছে, আচ্ছা কমপ্লেক্সও গেল। এখন আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আনলেস ইফ নট এক্সেপ্ট, ঠিক আছে, আনলেস ইফ নট এক্সেপ্ট এটা মানে কি বলো তো? আনলেস ইফ নট এবং এক্সেপ্ট এই ক্ষেত্রে রুলস গুলো হচ্ছে আমরা এখন দেখব। যেমন ধরো আনলেস ইউ কাম ড্যাশ, ঠিক আছে, দেখো আনলেস ইউ কাম, তুমি যদি না আসো তাহলে ড্যাশ, তাই না? এটা কিন্তু বাংলা মিনিংটা এরকমই যে তুমি যদি না আসো তাহলে ড্যাশ, ঠিক আছে। আনলেস ইউ কাম ড্যাশ, তারপর হচ্ছে আমরা কমা দিয়ে বাকি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি যদি না আসো তাহলে, এই যে এখন তোমরা আমাকে বলো যে এইটা যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে হতো তাহলে কি করতে? আমি কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি আসমা খাতুন লিখেছে রান ফাস্টার লেস্ট ইউ শুড লুজ দ্য গেম। সো লেস্টের আগে কি কম্পারেটিভ ফর্ম আছে অ্যাডজেক্টিভ? আর লেস্টের আগে তুমি চাইলে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে পারো, বাট নাও ইউজ করতে পারো, এখানে কোনো অব্লিগেশন নেই, দুটাই ইউজ করতে পারো। এখানে কিন্তু আমাদের সেইটা ফোকাস বা প্রায়োরিটি না, ঠিক আছে, দুটাই করা যায়, এখানে কোনো অব্লিগেশন বা মানে কোনো বিধিনির্দেশ নেই, ঠিক আছে। এখন দেখো আনলেস ইউ কাম ড্যাশ, এখন এইটা কি হবে? এটা হচ্ছে একটা তুমি যদি না আসো তাহলে আমি এইটা করব না, ঠিক আছে, এটা কিন্তু এরকম একটা ব্যাপার। সো এখানে একটা ক্লজ হবে। এখন তোমরা বলো এখানে কি ক্লজ হতে পারে? আনলেস ইউ কাম ড্যাশ, এখন তোমরা বুঝো এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এখানে অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, তাই না? আনলেস ইউ কাম তো একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে কিন্তু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। দেখো আনলেস ইউ কাম ইউ আই ফরবিড ইউ, না আপু এইটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে যেটা হবে সেটা হচ্ছে সাপোজ এরকম টাইপ কিছু একটা, আনলেস ইউ কাম আই উইল নট গো, এরকম কিছু একটা হবে এখানে ক্লজ দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে যদি তুমি না আসো তাহলে আমিও যাব না। সো এটা হচ্ছে কি, এটা নিজেই কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পুরোটুকু হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা কি করব, সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কি যোগ করব, আমরা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ মানে সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যোগ করব, ঠিক আছে। সো unless you come I will not go, unless you come he will not come, unless you come the game won't begin, unless you come the sport won't start, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা অনেক রকমেরই কিন্তু অ্যানসার দিতে পারি, অলরাইট। সো দেখো
আনলেস ইউ কাম, তোমরা এখন বলো যে আনলেস ইউ কাম এখানে আর কি কি এক্সট্রা হতে পারে, বা এখানে আর কি কি তোমাদের ধরো ডাইভার্জন হতে পারে, অথবা এখানে আর কি কি দেওয়া যেতে পারে। দেখতে পাচ্ছি অজয় ঘোষ লিখেছে আনলেস ইউ কাম আই উইল নট গো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর কে কে কি লিখেছে দেখি। আচ্ছা ঠিক আছে, সো আমি অনুরোধ করবো তোমরা কমেন্ট সেকশনে আরো পার্টিসিপেট করো, তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। সো আনলেস ইউ কাম আই উইল নট গো, আনলেস ইউ কাম দ্য গেম উইল নট বিগিন, এরকম কিন্তু অনেকগুলাই চাইলে আমরা ইউজ করতে পারি। অলরাইট, আচ্ছা গেল এখন এই পার্ট। আচ্ছা অলরাইট, এখন দেখো আনলেস, ইফ নট বা এক্সেপ্ট, এগুলো তো আমরা তোমাদেরকে অলরেডি বুঝালাম বা শিখালাম, তাই না? এখন দেখো নেক্সট পার্টে যাই। আচ্ছা, সো এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে আনলেস গেল, ইফ। যদি আনলেস যেটা আমরা ইউজ করলাম, যদি এখন ইফ বলি তাহলে দেখো কি হবে, তাহলে কিন্তু কাইন্ড অফ সেম জিনিসই হবে। যে যদি আমরা বলি যে দেখো এখনো কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করা হবে, কারণ ওভারঅল এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তোমরা ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো, পুরাটুকু মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং এইখানে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সুতরাং তোমরা আমাকে বলো যে আনলেস ইউ ওয়ার্ক, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, এখানে কি বসবে? এখানে যেটাই বসবে সেটা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এইটা মনে রাখবে, তাইলে হচ্ছে এই ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। এখানে যেটাই বসবে সেটা হবে কি? সেটা হবে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, ব্যাস। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। সো শুরুতে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আলটিমেটলি কি হইলো? দুটো মিলে হইলো হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, দুটো মিলে ফর্ম করছে কি? দুটো মিলে ফর্ম করছে হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলিয়ে। আচ্ছা অলরাইট, ওকে। সো এখন আমরা নেক্সট পার্টে যাই। দেখো আনটিল এন্ড টিল, দেখো এবার হচ্ছে আনটিল এন্ড টিল এই দুইটার ক্ষেত্রে যে কি ইউজ করব। আনটিল এন্ড টিল এই দুইটার ক্ষেত্রে কি ইউজ করব? এখন এটা হচ্ছে আমাদের হেডেক, অথবা এটা হচ্ছে আমাদের কনসার্ন। এখন দেখো তোমাদেরকে আমি বলি আনটিল এবং টিলের ক্ষেত্রে কি হবে। দেখো আনটিল মানে হচ্ছে টিল নট, আর টিল মানে হচ্ছে আপ টু। যেমন আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দেই। ওয়েট আনটিল ড্যাশ, দেখো এক্সাম্পল হচ্ছে ওয়েট আনটিল ড্যাশ, কি লিখলাম? ওয়েট আনটিল, তারপর পুরো একটা ড্যাশ। এখন তোমরা আমাকে বলো যে ওয়েট আনটিল ড্যাশ এইখানে কি ইউজ করা যেতে পারে। দেখো ওয়েট আনটিল ড্যাশ পুরো একটা ইয়ে দিয়েছি। এখন তোমরা আমাকে বলবা যে এখানে আমরা কি ইউজ করতে পারবো। ঠিক আছে, তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, একটু ভেবে দেখো ব্যাপারটা যে এখানে আমরা কি লিখতে পারি। এখন দেখো ওয়েট আনটিল, যখন আনটিলের সাথে আমরা দিব তখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যাফার্মেটিভ দিব। কি দিব? আমরা হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ ক্লজ দিব। আমরা এখানে যাই দিব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ দিব যখন এইভাবে দিব, অথবা যদি আমরা বলি আনটিল অথবা টিল। ঠিক আছে, যদি আমরা এইভাবে দিই তাহলে হচ্ছে আমরা কি করব? এখানে অ্যাফার্মেটিভ ক্লজ দিব। ঠিক আছে, বা যদি শুধু আমরা টিল ইউজ করি শুরুতে তাহলে আমরা নেগেটিভ ক্লজ দিব। যেমন আমি বলি ওয়েট আনটিল অর টিল ইট রেইনস, ব্যাস। ওয়েট আনটিল অর টিল ইট রেইনস। ঠিক আছে, ওয়েট আনটিল অর টিল দ্য রেইন গোজ অ্যাওয়ে, ওয়েট আনটিল অর টিল দ্য পিচ বিকামস ড্রাই। ঠিক আছে, ওয়েট আনটিল অর টিল দ্য গেম অথবা দ্য স্পোর্ট স্টার্টস। সো আমরা হচ্ছে কি করব? আনটিল বা টিলের পর আমরা কি ইউজ করব? অ্যাফার্মেটিভ ক্লজ। অ্যাফার্মেটিভ ক্লজ মানে কি? হ্যাঁ বোধক ক্লজ। ঠিক আছে, যেখানে হচ্ছে একটা অ্যাফার্মেশন বা একটা হ্যাঁ বোধক
ভাইব বা একটা হ্যাঁ বোধক মিনিং হচ্ছে প্রকাশ পাবে। অলরাইট, সো দেখো অলরাইট, আচ্ছা এখন দেখো তোমরা জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমি তো এটা বললাম, এখন আরেকটা হচ্ছে দেখো টিল, যখন শুধু টিল থাকবে তখন কি হবে, আরেকটা হচ্ছে এখন বলো অ্যাওয়েট মি টিল, কি লিখলাম অ্যাওয়েট মি টিল। এখন তোমরা আমাকে বলবা যে অ্যাওয়েট মি টিল এইটাকে যদি আমি ইয়ে করি, যে অর্থাৎ এইটাকে যদি আমি কমপ্লিটিং সেন্টেন্স করতে চাই তাহলে কি লিখবো, এটা হচ্ছে আমার প্রশ্ন তোমাদের কাছে। অ্যাওয়েট মি টিল এটা কমপ্লিটিং সেন্টেন্স আমি করছি, এখন তোমরা আমাকে বলবা এই ক্ষেত্রে আমি কি লিখবো, মানে এই ক্ষেত্রে কি হবে, বলো অ্যাওয়েট মি টিল ড্যাশ, ঠিক আছে অ্যাওয়েট মি টিল ড্যাশ, তোমরা বলো। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অ্যাওয়েট মি টিল। এখন তোমরা বুঝো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা নেগেটিভ অথবা এখানে একটা না বোধক ক্লজ হবে। যেমন দেখো আমি বলবো এখানে হবে হচ্ছে অ্যাওয়েট মি টিল আই ডোন্ট কাম ব্যাক, অ্যাওয়েট মি টিল আই ডোন্ট ডু দিস, অ্যাওয়েট মি টিল ইট ডাজন্ট হ্যাপেন, অ্যাওয়েট মি টিল আই ডোন্ট কাম ব্যাক অর আই ডোন্ট ডু দিস অর অ্যাওয়েট মি টিল আই ডোন্ট ডু দ্যাট, এরকম একটা কি নেগেটিভ অথবা কি না বোধক বাক্য বা না বোধক একটা ক্লজ ইউজ করা হবে। অলরাইট, সো অ্যাওয়েট মি টিল আই ডোন্ট কাম ব্যাক, ঠিক আছে। এটা কিন্তু একটু এখানে আমরা এক্সেপশনাল চলে আসলাম, এখানে আমরা কিন্তু হঠাৎ করে কি ইউজ করলাম, নেগেটিভ ক্লজ বা না বোধক ক্লজ কিন্তু আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা ব্যাপার এখানে অবশ্যই চলে আসে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যখন টিল দেই, টিল হচ্ছে একটা অ্যাফার্মেটিভ জিনিস প্রকাশ করে, ওই জন্য টিলের পর হচ্ছে আমরা নেগেটিভ ইউজ করি। আনটিল আবার হচ্ছে নেগেটিভ ইউজ করে, ওই জন্য আমরা আনটিলের পর হচ্ছে অ্যাফার্মেটিভ দেই, ঠিক আছে। অ্যাফার্মেটিভের পর নেগেটিভ, নেগেটিভের পর অ্যাফার্মেটিভ, অনেকটা এইরকম একটা ব্যাপার হচ্ছে এখানে ঘটে। আনটিল যখন ইউজ করছিলাম তখন এটা ছিল একটা নেগেটিভ, ওই জন্য এটার পর ইউজ করলাম অ্যাফার্মেটিভ। আর যখন আমরা টিল ইউজ করলাম সেখানে হচ্ছে টিলের পর, টিল হচ্ছে অ্যাফার্মেটিভ, ওই জন্য টিলের পর ইউজ করব আমরা নেগেটিভ। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছে অ্যাওয়েট মি টিল আই ডোন্ট রিসিভ ইট, অসংখ্য ধন্যবাদ, এটা উত্তর হচ্ছে সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা অলরাইট, এটা গেল। তারপর আচ্ছা এখন দেখো সেটা হচ্ছে বেসিক্যালি যে ব্যাপারটা বলেছে সেটা হচ্ছে যে আনটিল যখন আমরা ইউজ করি তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আনটিল যখন ইউজ করা হয় তখন আমাদের অন্য কোনো না বোধক কিছু লাগে না, অর্থাৎ এটা নিজেই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ধরে নাও এটা নিজেই হচ্ছে নেগেটিভ, ওই জন্য এটার আশেপাশে আমাদের অন্য কোনো না বোধক কিছু হচ্ছে কি লাগে না। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ওই জন্য এইটার পর আমরা কি ইউজ করি, এটার পর আমরা হচ্ছে পজিটিভ ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে কনক্লুশন। আর যখন টিল ইউজ করি তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে শুধু টিলের ক্ষেত্রে আমাদের এটা নিজেই হচ্ছে একটা পজিটিভ, ওই জন্য এটার পর আমাদের হচ্ছে একটা না বোধক হচ্ছে লাগে, ঠিক আছে। কারণ আনটিল বা টিল দুইটার মানেই একই, কিন্তু আনটিল নিজেও যেহেতু মানে একটা না বোধক আছে ওই জন্য হচ্ছে আমাদের এখানে আর এক্সট্রা কিছু লাগে না। বাট টিল মানে যেহেতু ওরকম কিছু নাই ওই জন্য হচ্ছে এখানে এক্সট্রা একটা নো লাগে, ওই জন্য হচ্ছে এখানে ব্যাপারটা আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে। বাট একটু কমপ্লিকেটেড মনে হয়, বাট আমরা যদি কয়েকবার জিনিসটা করি তাহলে ব্যাপারটা হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে দাঁড়াবে। অলরাইট, আচ্ছা দেখতে পাচ্ছি আসমা খাতুন আবার লিখেছে অ্যাওয়েট মি টিল আই ডোন্ট গো দেয়ার, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা সো as long as বা so long as, ওকে।
অ্যাজ লং অ্যাজ অথবা সো লং অ্যাজ। তোমরা চাইলে অ্যাভেট মি টিল অথবা আনটিল দিয়ে আরো কিছু করে দেখতে পারো নিজেদের জন্য বেটারমেন্ট। এখন আমরা অ্যাজ লং অ্যাজ অথবা সো লং অ্যাজ এটা হচ্ছে ইউজ করব। সো এখন হচ্ছে অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ। as long as অথবা so long as। অলরাইট, এখন দেখো as long as বা so long as মানে কি? I will help you as long as you help me, I will go there as long as the security is maintained। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, আমি ওইখানে যাব যতক্ষণ পর্যন্ত ওখানে সিকিউরিটি মেইনটেইন করা হবে। আমি তোমার সাহায্য করব যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাহায্য করবা। তার মানে as long as অথবা so long as এর বাংলা যে মিনিংটা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত। কি দাঁড়ালো? বাংলা মিনিং দাঁড়ালো হচ্ছে যতক্ষণ পর্যন্ত। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমি লিখি তোমরা বলো তো এখন এখানে কি হবে, তারপর আমি এটা রুলসে আসছি। তোমরা আগে দেখি এটা কয়জন পারো। এখানে আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, আই রিমেম্বার ইট অ্যাজ লং অ্যাজ ড্যাশ। দেখো এখানে কি দিয়েছি, আই রিমেম্বার ইট, তারপর কি অ্যাজ লং অ্যাজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলাম। এখন তোমরা বলো এখানে কি হবে। দেখো ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের জন্য আমি এখানে একটা দিয়েছি, এখন তোমরা এটা আগে সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তারপর হচ্ছে আমি তোমাদেরকে রুলসের পার্টটা হচ্ছে বলবো। তোমরা আমাকে এখন বলো, যেটা হচ্ছে আই উইল রিমেম্বার ইট অ্যাজ লং অ্যাজ ড্যাশ। এখন এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি দাঁড়াবে, এখন এটা হচ্ছে তোমরা আমাকে বলবা। দেখো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এখানে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ ইউজ করা হয়, ঠিক আছে, হ্যাঁ বোধক ক্লজ ইউজ করা হবে। সো as long as অথবা so long as এর ক্ষেত্রে কি করা হবে, দুটার ক্ষেত্রেই হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ ইউজ করা হবে। যেটা as long as হোক অথবা so long as হোক, দুই ক্ষেত্রে কি হবে, অ্যাফার্মেটিভ ক্লজ ইউজ করা হবে। তার মানে এই ক্ষেত্রে কি হবে তোমরা আমাকে বলো, I'll remember it, ঠিক আছে, as long as I'm alive। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ। সো এরকম আমরা হচ্ছে কি as long as এর পর যেটাই দেই সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ক্লজ যেন হয়, তাহলেই হচ্ছে আমাদের উত্তরটা সঠিক হবে। এখন তোমরা আমাকে বলো যে এখানে আর কি কি অল্টারনেটিভ থাকতে পারে। I'll remember it as long as dash, এখানে তোমরা বলো যে আর কি কি অল্টারনেটিভ থাকতে পারে। I'll remember it as long as the exam will begin, ঠিক আছে, উত্তর সঠিক। অ্যাফার্মেটিভ হলেই হবে, তুমি যেটা লিখো ওটা ডাজন্ট ম্যাটার, স্ট্রাকচার যদি ফলো করে তাহলেই তোমার উত্তর সঠিক, ঠিক আছে। অ্যাফার্মেটিভ খালি এইটুকু মাথায় রাখবা, তাহলে তুমি as long as এর পর যেটাই লিখো সেটাই কি হবে, সেটাই অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। আচ্ছা সো গেল, এটা হচ্ছে as long as বা so long as এর কাহিনী। তারপর দেখো সেটা হচ্ছে, ধরো এই যে আরেকটা एग्जांपल তোমাদের সলভ করার জন্য, যেটা বললাম যে অ্যাফার্মেটিভ হবে। সো ওয়েট হিয়ার, এখন বলতো ওয়েট হিয়ার as long as, এখন এখানে কি হবে, এই যে কমপ্লিটিং সেন্টেন্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাই বলো তোমরা, ওয়েট হিয়ার as long as ড্যাশ, এখন বলো এখানে কি হবে, wait here as long as dash। দেখো কমেন্ট সেকশনে আমি অনুরোধ করব তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েট হিয়ার as long as dash, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলবা যে ওয়েট হিয়ার as long as dash এখানে উত্তরে কি হবে। দেখো একটু ভেবে দেখি, ওয়েট হিয়ার as long as dash, এখন এখানে আমি কি দিব। সো আমি কিন্তু বলে দিয়েছি এখানে অবশ্যই এবং অবশ্যই অ্যাফার্মেটিভ দিব, আমরা নেগেটিভ কিন্তু দিতে পারবো না। সো আমরা এখানে যেটাই লিখি আমাদের কি করতে হবে, হ্যাঁ বোধক ক্লজ অথবা কি করতে হবে, অ্যাফার্মেটিভ ক্লজ ইউজ করতে হবে, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি ওয়েট হিয়ার as long as, এটা এখানে অনেক কিছুই হতে পারে,
ধরো ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, ঠিক আছে, অর্থাৎ এটা বৃষ্টি পড়া পর্যন্ত অপেক্ষা করো, তাই না, বৃষ্টি পড়া পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, ঠিক আছে, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ হি কামস টু রিসিভ ইউ। অজয় ঘোষ ভাই অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরের জন্য, এটাও হবে ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ হি কাম হিয়ার। আসমা খাতুন আপু ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ হি কাম হিয়ার হবে না, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ হি কামস হিয়ার হবে, ঠিক আছে, কারণ ওখানে হি সিঙ্গুলার আছে ওই জন্য পরে কামস হবে। সো সবগুলোই হবে, কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস খেয়াল রাখবো অ্যাফার্মেটিভ হবে, এইটা খেয়াল রাখবো, তাইলে হচ্ছে আমাদের বাকিটা হবে। সো মোরাল অফ দ্য স্টোরি, যখন অ্যাজ লং অ্যাজ থাকবে অথবা সো লং অ্যাজ থাকবে তখন আমরা কি করব, তখন আমরা অবশ্যই এবং অবশ্যই হচ্ছে এখানে অ্যাফার্মেটিভটা দিব। আচ্ছা অলরাইট, ঠিক আছে। সো এখন আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা অলরাইট, এখন আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে দেখি এখন যদি আমি একটু ঘুরিয়ে দেই, সেটা হচ্ছে দেখি তো এইটা কয়জন পারে। আমি শুরুতে গ্যাপ দিয়েছি, আমি সেন্টেন্স স্টার্ট করলাম এইখানে, ঠিক আছে, আমি শুরুতে গ্যাপ দিয়েছি, তারপর লিখছি অ্যাজ লং অ্যাজ শি কুড, তারপর লিখেছি হচ্ছে অ্যাজ লং অ্যাজ শি কুড। এখন দেখি আমার প্রশ্ন যে এখানে আমরা কয়জন এটা পারছি বা পারবো। এটা হচ্ছে আমার প্রশ্ন, ওয়াই ড্যাশ অ্যাজ লং অ্যাজ শি কুড। এখন এইটাতে উত্তর কি হবে? সো ব্যাপারটা হচ্ছে এইখানে যেটা হবে সেটা হচ্ছে ড্যাশ অ্যাজ লং অ্যাজ শি কুড। এখন আমাদের ব্যাপার অ্যাজ লং অ্যাজ শি কুড আমরা কিন্তু পরবর্তীতে এখন দিয়ে দিয়েছি, আগেরটা দেইনি, তাই না, এখন এখানে কিন্তু অনেকটাই ইউজ করতে পারবো, ঠিক আছে। She worked as long as she could, she tried as long as she could, she struggled as long as she could, অনেকগুলাই কিন্তু অল্টারনেটিভ হবে, ঠিক আছে। ধরো she worked as long as she could হবে, ঠিক আছে, she tried as long as she could এটাও হবে, ঠিক আছে, she struggled as long as she could এটাও কিন্তু হবে, সবগুলো অল্টারনেটিভ উত্তরই কিন্তু হবে, কারণ আলটিমেটলি কি আমাদের as long as এর পর কিন্তু ঠিকই অ্যাফার্মেটিভ আছে, সো এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট তার আগে জাস্ট আমরা আরেকটা ক্লজ দিয়ে আমরা জিনিসটা দিয়ে ফেলবো। জাস্ট আ মোমেন্ট। অলরাইট, সো বুঝতে পারলাম, ঠিক আছে, আমরা এখন কি করলাম, জাস্ট রিভার্স করে দিলাম। সো আলটিমেটলি এখানে যখন আমরা কি অ্যাজ লং এজ বা সো লং এজ দিব তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এখানে অ্যাফার্মেটিভ ইউজ করব, এটা হচ্ছে আমাদের বেসিক। আলটিমেটলি এটা বুঝলে হচ্ছে আমরা এরকম যে কোনো রকম প্রবলেম অনেক তাড়াতাড়ি বা ইজিলি হচ্ছে সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে লেট অ্যালোন। খুবই কমন একটা টার্ম, এটা হচ্ছে লেট অ্যালোন। কি বললাম? লেট অ্যালোন। ঠিক আছে, এটা বলছি হচ্ছে লেট অ্যালোন, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো যে লেট অ্যালোন যে লিখলাম, এখন এইটা কি লিখলাম? দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছে she tried as did as long as she could, she tried as long as she could, ঠিক আছে। আমি আরো অনুরোধ করবো যেন আরো আমরা এখানে কমেন্ট করে জানাই যে এখানে কি হতে পারে। সো একটু খেয়াল করি আমরা এখানে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে দূরেই থাক, ঠিক আছে। তো দূরের কথা, যেমন সে তো 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা, সে তো 10 কিলোমিটারই দৌড়াতে পারে না, 100 কিলোমিটার তো দূরের কথা, ঠিক আছে, দূরের কথা। ওই জন্য হচ্ছে আমরা কি ইউজ করি, লেট অ্যালোন জিনিসটা বা আমাদের ফ্রেজটা বা টার্মটা হচ্ছে ইউজ করি দূরের কথা বুঝাতে, ঠিক আছে। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিই, দেখো। দেখি তো এখানে কি কি লিখতে পারবো আমরা, কি কি আনসার হবে আমি শুনতে যাচ্ছি কমেন্ট সেকশনে। হি ক্যান্ট ওয়াক,
লেট অ্যালোন ড্যাশ, সে তো হাঁটতেই পারে না, ড্যাশ তো দূরের কথা, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো যে এখানে কি কি উত্তর বা কয় রকমের উত্তর হচ্ছে এখানে আমরা হতে পারে। হ্যাঁ ভাই, আমি কানেক্টরগুলোর মিনিংই বলছি। এই যে এখানে যে লেট অ্যালোন, এইটার মিনিং হচ্ছে দূরের কথা, ঠিক আছে। তো দূরের কথা, সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। হি ক্যান্ট ওয়াক লেট অ্যালোন রান, ঠিক আছে। হি ক্যান্ট ওয়াক লেট অ্যালোন রান, এই লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা, ঠিক আছে। আর তার আগে বলেছিলাম হচ্ছে কি বলেছিলাম, অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছিল যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। আই হোপ কানেক্টর গুলার মিনিং আমি তখনই বলে দিয়েছি, কনফিউশন থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন করবা, কোনো প্রবলেম নেই। অ্যাজ লং অ্যাজ বা সো লং অ্যাজ মানে ছিল যতক্ষণ পর্যন্ত, আর লেট অ্যালোন মানে হচ্ছে তো দূরের কথা, সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা জিনিসটা ওই হিসাবে ইউজ করেছি। এরপর কি ছিল, এরপর ছিল ওয়েট আনটিল। আনটিল হচ্ছে যে পর্যন্ত না বা শেষ পর্যন্ত, ঠিক আছে। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, বৃষ্টি থামা না পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, না পর্যন্ত। সো আনটিল মানে ছিল না পর্যন্ত। সো আই হোপ যে তোমাদের এই যে ফ্রেজ গুলা, এগুলারও মিনিং গুলো সাথে সাথে বলে দিয়েছি। স্টিল যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ওইটার মিনিং আবার গিয়ে আবার ক্ল্যারিফাই করে দিব যে ডেফিনিট কানেক্টরটার মিনিং কি ছিল, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখন এটা তো বললামই যে লেট অ্যালোন কি হবে, হি ক্যান্ট ওয়াক লেট অ্যালোন রান, ঠিক আছে। সে তো হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। দেখি এখন তোমাদের জন্য একটা কি বলে এটা একটা এক্সারসাইজ দেই, মানে একটা এক্সাম্পল দিয়ে দেখি তোমরা এখানে কি লিখো। হি ক্যান্ট ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন ড্যাশ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, হি ক্যান্ট ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন ড্যাশ। এখন এখানে প্রশ্ন কি হবে, হি ক্যান্ট ওয়াক লেট অ্যালোন ক্লাইম্ব, ঠিক আছে। হি ক্যান্ট ওয়াক লেট অ্যালোন রান, ঠিক আছে, এই উত্তরও সঠিক। সো আমরা এখানে কি শিখলাম, এখানে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে যে ও তো এই ছোট একটা কাজই পারে না, এইটার বৃহত্তর পরিসরে কেমনে পারবে, ঠিক আছে। মানে ছোট একটা কাজ যদি না পারে তাহলে সে এইটার বড় কাজটা কেমনে পারবে, সো দূরের কথা। সো হি ক্যান ক্যারি ওয়ান ব্যাগ, এখানে লেট অ্যালোন। এখানে আমার প্রশ্ন হচ্ছে এখানে কি হবে, অনেক কিছু আমরা লিখতে পারি, আমি জাস্ট দেখছি যে আমরা স্ট্রাকচারটা বুঝছি নাকি। সো আমি আমার অনুরোধ করব, হি ক্যান ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন 10 ব্যাগস। আসমা খাতুন আপু অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরের জন্য, ঠিক আছে। সো হি ক্যান ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন 10 ব্যাগস, হি ক্যান ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন 20 ব্যাগস। আমি যাই লিখি সবই কিন্তু কারেক্ট, ঠিক আছে। আমাদের জাস্ট মিনিংটা দাঁড় করাতে পারলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। সো আই হোপ যে এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাসের জন্য আমরা লাস্ট এখন পার্টে আসবো, লাস্ট যেই কারেক্ট সরি কমপ্লিশন অফ সেন্টেন্সের আজকের ক্লাসের জন্য যে লাস্ট পার্ট। আর এভাবে কমপ্লিশন অফ সেন্টেন্স পড়তে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কারণ এখানে একটু মানে একটু আনকনভেনশনাল এবং একটু বেশি স্টিরিওটিপিক্যাল ব্যাপারটা, সো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে কমপ্লিশন অফ সেন্টেন্সের অন্যান্য যে রুলস গুলো আছে সেগুলো তোমরা কিভাবে পড়তে চাও, ঠিক আছে। কারণ আমরা অবশ্যই চাবো যেন তোমাদেরকে আমরা বেস্ট কন্টেন্টটা দিতে পারি। এখন আমি বুঝতে পারছি যে কমপ্লিশন অফ সেন্টেন্সটা এভাবে পড়ালে তোমাদের হতে পারে কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, যেহেতু অনেক ডাইভার্সিফাইড একটা টপিক এবং ভেগ একটা কনসেপ্ট অনেক ক্ষেত্রে হয়ে যায়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা জিনিসটা কিভাবে বুঝতে চাও, ঠিক আছে। আচ্ছা, এখানে লেট অ্যালোনের পরে ভার্ব বসলো না কেন, ওয়েট ভাইয়া, লেট অ্যালোনের পরে ভার্ব বসবে এরকম কোনো কথা নেই, এটা তো ডিপেন্ড করবে। আমি যখন লিখবো হি ক্যানট ওয়াক লেট অ্যালোন রান, তখন বললাম ভার্ব বসবে, ভার্বের জায়গায় ভার্ব। যখন বলবো হি ক্যান্ট ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন 20 ব্যাগস, এখানে ও সরি বুঝছি এখন, এই ক্ষেত্রে হচ্ছে তোমার ভার্বটা না বসলেও চলে, জিনিসটা অনেক উজ্জ্ব আছে, মানে এটা না বসলেও চলে, মানে এটা ওভারঅল মিনিং ওটাই বুঝাচ্ছে যে সে তো একটাই ক্যারি করতে পারে না, 20টা কেমনে ক্যারি করবে, ঠিক আছে। ওইটা আমরা লিখি না, এটা তোমার ধরে নাও যে এটা ওই ভার্বই বুঝাচ্ছে, কিন্তু এটা আমরা লিখি না বা এক্সপ্লিসিটলি সেন্টেন্সে আমরা ভার্বটা ইউজ করি না, ঠিক আছে। ধরে নাও অনেকটা উজ্জ্ব থাকার মতো একটা অবস্থা হয় না, ধরে নাও অনেকটা ওইরকম একটা অবস্থা এই ক্ষেত্রে হচ্ছে আছে যে হি ক্যানট ক্যারি ওয়ান ব্যাগ লেট অ্যালোন 20 ব্যাগস, হি ক্যানট রান 1 মাইল লেট অ্যালোন 20 মাইলস। বুঝতে পেরেছো? আচ্ছা, ওনা সালসাবিল সিরসি আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এখন এই যে খুবই কমন একটা, এটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। আমার বিশ্বাস এখানে আমরা অনেক
পড়েছি এবং এটা আমাদের অনেক এসেছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অনেক পরীক্ষায় এসেছে। এখন আমরা হচ্ছে ওইটা নিয়ে রুলসটা দেখবো। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ঠিক আছে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখন তোমরা বলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে কি? এটা মানে হচ্ছে উপযুক্ত সময়, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন কমেন্ট করেছে বাই দ্য টাইম নাও দ্যাট অ্যাজ দো ইন দ্য ইভেন্ট ইন কেস অ্যাজ দো। আচ্ছা, অল রাইট। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইট ইজ টাইম মানে কি আর ইট ইজ হাই টাইম মানে কি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই পার্টটাতে যাব। সো ওয়েট আ মোমেন্ট। দেখো যদি আমি বলি যে ইট ইজ টাইম, এখানে কি হবে? তুমি আমার এখানে কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করি আমরা। দেখো ইট ইজ টাইম, এখন বলো এখানে কি হবে? অনেক রকমের কনফিউশন এখানে ক্রিয়েট হবে। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন লিখেছে বাই দ্য টাইম নাও দ্যাট অ্যাজ দো ইন দ্য ইভেন্ট ইন কেস ইভেন দো ওয়ান্স অনলি ইফ। এগুলো দেখান অবশ্যই আপু, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। কারণ ইট ইজ হাই টাইম উই স্টার্টেড স্টাডিং, ইট ইজ হাই টাইম, না না না, এখানে একটু ভুল আছে। ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড হার্ড, এই যে এই জন্যই আমি বলছিলাম এখানে একটু কনফিউশন। দেখো ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে, মানে এখন উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড, ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম টু স্ট্রাগল। একটু ব্যাপারটা বুঝে আমি কি করার চেষ্টা করতেছি। ইট ইজ টাইম, শুধু এটাই লিখেছি, ইট ইজ টাইম, শুধু এটা, আর কিচ্ছু লিখিনি। এখন আমরা কি করব একটু খেয়াল করে দেখো। ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড, এরপর ইট ইজ টাইম টু স্টাডি, ইট ইজ টাইম টু স্ট্রাগল। তার মানে কি এখন হচ্ছে এটা করার উপযুক্ত সময়, ঠিক আছে? এখন হচ্ছে এটা করার উপযুক্ত সময়। এখন দেখো যখন আমরা ইট ইজ হাই টাইম ইউজ করি তখন আমরা ব্যাপারটা কই নিয়ে যাই। দেখো এখন যেখানে ব্যাপারটা যাবে সেটা হচ্ছে ভাবো তো টাইম আর হাই টাইমের মধ্যে এখানে কি পার্থক্য ছিল? যে ইট ইজ টাইম ড্যাশ, ইট ইজ হাই টাইম ড্যাশ, এখানে কই ডিফারেন্সটা ছিল? আমি দেখতে পাচ্ছি ইট ইজ টাইম উই স্টার্ট দ্য রিডিং, এক্স্যাক্টলি এখন করার উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু মুভ ফরওয়ার্ড, ওয়ামা সালসাবিল সিলভি অসংখ্য ধন্যবাদ আপু। আসমা খাতুন লিখেছে ইট ইজ টাইম টু ফর্ম গুড হ্যাবিটস, গুড হ্যাবিট হবে না, টু ফর্ম এ গুড হ্যাবিট অথবা টু ফর্ম গুড হ্যাবিটস। এখন দেখো ইট ইজ হাই টাইম, এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। যখন ইট ইজ হাই টাইম লিখবা তখনই মাথায় গেঁথে নিবা উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে পাস্টে আসবে। তার মানে হচ্ছে ইট ইজ হাই টাইম উই স্টাডি, ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড হার্ড, ঠিক আছে? ইট ইজ হাই টাইম উই স্ট্রাগল, সব কিন্তু কি করছি? পাস্টে করছি। একবার একটু ব্যাপারটা খেয়াল করো। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময় অলরেডি পার হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার হচ্ছে আমরা এই ক্ষেত্রে আনছি। এই জন্য আমরা এই জিনিসটা দেখালাম যে কি উপযুক্ত সময় অলরেডি পার হয়ে গিয়েছে। ইট ইজ হাই টাইম উই স্টাডিড, ইট ইজ হাই টাইম উই ডিড দ্যাট ওয়ার্ক, ইট ইজ হাই টাইম we did this, it is high time we formed the habit of reading newspaper, it is high time we struggled, it is high time we worked hard। সবগুলাই হবে। moral of the story কি? moral of the story হচ্ছে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। কি বললাম? বললাম হচ্ছে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। অলরাইট, সো ইট ইজ হাই টাইম উই স্টাডি বা উই ওয়ার্কড হার্ড, উই স্ট্রাগলড হার্ড, সবই হচ্ছে হবে। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু একটা প্লট টুইস্ট আছে, একটু কনফিউজিং ব্যাপারটা আমি একবার একটু ক্ল্যারিফাই করি। যখন আমি এইভাবে নরমালি ইউজ করব হাই টাইম তখন আমি এভাবে লিখবো, কোনো প্রবলেম নাই। একটু কনফিউশন আছে, একটু আস্তে ধীরে একটু বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল হাই টাইম, তাই না? দেখো আমি যখন নরমালি হাই টাইম ইউজ করব, আশেপাশে তেমন কিছু ইউজ করি নাই, তখন হচ্ছে আমি পাস্টে লিখবো। বাট
যখন আমরা হাই টাইমের পর ফর লাগাবো তখন কিন্তু আবার প্রেজেন্টে লিখবো, ঠিক আছে? হাই টাইমের পর যখন আমরা কি করব, ফর লাগাবো, তখন হচ্ছে আমরা আবার প্রেজেন্টে লিখবো। সো আলটিমেটলি কি হবে বলতো? ইট ইজ হাই টাইম ফর, ধরে নাও স্টাডিং, অথবা ইট ইজ হাই টাইম ফর স্ট্রাগলিং হার্ড। এখন কিন্তু বুঝাচ্ছে যে এখনই উপযুক্ত সময়। যখন আমি শুধু হাই টাইম ব্যবহার করেছি তখন বলছিল উপযুক্ত সময় পার হয়ে গেছে, বাট যখন আমি হাই টাইম ফর ব্যবহার করব তখন আমার বুঝবো হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই কাজটা করার কথা, এখনই সেখানে যাওয়ার কথা, এখনই ওটা আনার কথা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হচ্ছে তখন আমাদের জন্য কি হবে, আসবে। অলরাইট, সো ইট ইজ হাই টাইম ফর স্টাডিং হার্ড, ইট ইজ হাই টাইম ফর স্ট্রাগলিং হার্ড। বুঝতে পারছো? যখন আমরা ফর আনবো তখন বুঝাবো এখনই হচ্ছে ওইটা করার উপযুক্ত সময়, ঠিক আছে? এখন দেখো, যখন আমরা ইট ইজ টাইম দিয়ে করেছিলাম তখন তো আমি বললাম খুব যে প্রেজেন্ট হবে, তাই না? এখন এখানেও একটা ডাউট আছে, সেটা হচ্ছে যখন শুধু টাইম দিব তারপর ইনফিনিটিভ দিব না তখন কি করব, আর ইনফিনিটিভ থাকলে কি করব? দুইটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাবে। অনেক কনফিউজিং লাগছে না? দুইটা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাবে। না না না, ইট ইজ হাই টাইম ফর ওয়ার্কিং হার্ড, ফর ওয়ার্ক হার্ড হবে না, ফর ওয়ার্কিং হার্ড। দেখো আমি বলি, ইট ইজ টাইমের ক্ষেত্রে দেখো, আবারও বলি, ইট ইজ টাইম, এটা হচ্ছে সিচুয়েশন এ। সিচুয়েশন বি হচ্ছে ইট ইজ টাইম টু। পার্থক্য কি বলতো? প্রথম ক্ষেত্রে হচ্ছে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এখনই উপযুক্ত সময়। এখন বুঝতে পারছো? ইট ইজ টাইম, উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে, তার মানে কি ইট ইজ টাইম উই স্টাডিড। আর এখন কি উপযুক্ত সময় এখনই, যখন টু থাকবে তখন এখনই, তার মানে কি ইট ইজ টাইম টু স্টাডি। এখন বুঝছো? যখন টু থাকবে তখন হচ্ছে উপযুক্ত সময় বিদ্যমান, আর যখন শুধু টাইম থাকবে কোনো টু নাই তখন হচ্ছে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। অলরাইট, আর হাই টাইমের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা হাই টাইম লাগাবো ইট ইজ হাই টাইম উই স্টাডি। শুধু হাই টাইম থাকলে কি হবে, উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে। আর যখন আমরা হাই টাইমের পর ফর লাগাবো, যখন আমরা হাই টাইমের পর ফর লাগাবো তখন আমরা হচ্ছে স্টাডি এর সাথে আইএনজি যোগ করব, ব্যাস। শুধু হাই টাইম থাকলে উপযুক্ত সময় পার হয়ে গিয়েছে, বাট যখন আমরা হাই টাইমের পর ফর লাগাবো তখন আমরা লিখবো এখনই হচ্ছে উপযুক্ত সময়, ঠিক আছে? সো আই হোপ যে মোটামুটি তোমরা কমপ্লিশন অফ সেন্টেন্সের কিছু রুলস বুঝতে পারছো। আগামী রুলগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বলবো। এন্ড আই এম সরি ইফ এখানে কোনো জায়গায় তোমাদের বুঝতে একটু ইনকনভিনিয়েন্স ক্রিয়েট হয়েছে, আমি বুঝতে পারছি আজকের ক্লাসে। তার কারণ হচ্ছে হয়তো যে আমাদের যে কমপ্লিশন অফ সেন্টেন্সের রুলস গুলা এগুলো হয়তো আরেকটু ভেগ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি যে রুলস গুলা পড়াবো ওগুলো আমি আরেকটু স্পেসিফাইড কন্টেন্ট হিসেবে নিয়ে আসবো, ঠিক আছে? অলরাইট, আচ্ছা শোভা, তাহলে তোমরা থাকো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আবারও হবে হচ্ছে রবিবার সন্ধ্যে 7টার সময় কমপ্লিটিং সেন্টেন্সের উপর। ক্লাস শেষ করার আগে একটু একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে দেখো, ইট ইজ টাইম যখন থাকবে শুধু ইট ইজ টাইম, উপযুক্ত সময় পার হয়ে গেছে, বাট ইট ইজ টাইম টু, এখনই উপযুক্ত সময়। আবার ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় পার হয়ে গেছে, বাট ইট ইজ হাই টাইম ফর, এখনই উপযুক্ত সময়। এটাই হচ্ছে পার্থক্য। যখন আমি টু লাগাবো, যখন আমি ফর লাগাবো তখন আমি বুঝবো যে এখনই, নাও ইজ দ্য রিকোয়ার্ড বা কারেক্ট বা সুইটেবল টাইম। অলরাইট, সো আই গেস যে মোটামুটি বুঝলাম কমপ্লিশন অফ সেন্টেন্স, টাইম বা হাই টাইম, উপযুক্ত সময় বলতে বুঝাই আমরা। অনেক কিছু এখান থেকে শিখলাম, আরো রুলস গুলো শিখবো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমাদের ইংলিশ। সো আই গেস কমপ্লিশন অফ সেন্টেন্সের কিছু রুলস পড়েছি, পরবর্তী রুলস গুলো পড়বো হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন, এবং ইনস্ট্যান্ট স্কুল যেটা বাংলাদেশের মধ্যে একটিমাত্র এডুকেশন হাব, ফ্রি অফ কস্ট এডুকেশনাল কন্টেন্ট দিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের বেনিফিটের জন্য। আমি জানি যে ক্লাস চলাকালীন হয়তো অনেক ইনকনভিনিয়েন্ট সিচুয়েশন অথবা অনেক প্রবলেমস আপনারা ফেস করেন, সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা প্রাণপণে চেষ্টা করছি যেন আপনাদের জন্য আমরা বেস্ট কন্টেন্ট নিয়ে আসতে পারি, ঠিক আছে? ভুল ত্রুটি তো মানুষেরই হয়, তো অবশ্যই আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে বলবেন যে ভাইয়া বা আপু আপনারা এখানে জিনিসগুলো
আরো ইমপ্রুভ বা আরো ডেভেলপ করতে পারেন। সো আমি আশা করি যে আমরা আবারও রবিবার সন্ধ্যা 7টার সময় আমাদের এই কম্পিটিশন অফ সেন্টেন্সে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনস্ট্যান্ট স্কুলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।